বাবা, তুমি জমিতে যাচ্ছ? তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু তুমি এরকম মুখ করে বসে আছো কেন কুসুম? কি আর বলবো বলো, আমার এই পঙ্গু শরীর নিয়ে হয়েছে যত জ্বালা। আর তোমাদেরকে আমার মতো একটা ভারী বোঝাকে নিয়ে চলতে হচ্ছে সংসারে। মা, তুমি এমন করে কেন বলছো বলো তো? তুমি কি কখনো আমাদের কাছে বোঝা হতে পারো? মুন্নি একদম ঠিক কথাই বলেছে। তুমি এরকম কথা একদম বলবে না। বলবো না তো কি করব? তুমি সারাদিন জমিতে চাষ করো, পশুর মতো খাটাখাটনি করো, আবার ঘরে এসে রান্না করো, আমাদের মুখে অন্ন তুলে দাও, আর আমি শুধু বসে বসে কিচ্ছু করতে পারি না। এর থেকে দুঃখের কি হতে পারে? মা, আমরা কিন্তু সুখে আছি, এর থেকে বেশি কি চাই? আর তাছাড়া তোমাকে অত ভাবতে হবে না। আমি সকালবেলায় উঠে আজকে রান্না করে ফেলেছি সব। আমার আজকে যদি একটু ফিরতে দেরিও হয়, তুমি মুন্নিকে খাইয়ে দিও। সব দায়িত্ব তোমাকেই নিতে হয় সংসারের। আমি যদি একটু কিছু করতে পারতাম, তবু মনটাকে শান্তি দিতে পারতাম। দেখো কুসুম, সবাই সব কাজ করতে পারে না, কিন্তু মানসিকভাবে পাশে থাকাটাই আসল। আর আমরা তো জীবনের বিরুদ্ধে লড়াই করছি। তুমি এই লড়াইয়ে আমার পাশে থেকো, এটাই বড় কথা। মুন্নি, আমি চললাম রে মা, তুই মায়ের খেয়াল রাখিস। আর আমার যদি ফিরতে দেরি হয়, তাহলে আমার জন্য অপেক্ষা করবার দরকার নেই, খেয়ে নিবি। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না তো, আমি এদিকটা সব সামলে নেব। তুমিও কিছু চিন্তা করো না, আমি এলাম। কি গো, এখন তোমার শরীরটা কেমন লাগছে? আগের থেকে একটু ভালো লাগছে? না গো, সারা শরীরে বড্ড ব্যথা করছে, আর জ্বরটাও নামতে চাইছে না। মা, বাবা কি করে ঠিক হবে গো? আমার খুব চিন্তা হচ্ছে বাবার জন্য, খুব মন খারাপ হচ্ছে। কই গো, কোথায় সবাই? এই যে এখানে এসো। বাবা, আজকাল দেখছি তোমরা রাজা হয়ে গেছো। রাজা হওয়ার কি দেখলে কাকিমা? কেন, এই যে তোদের সংসারে একজন পঙ্গু মানুষ আর একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য তোরা একটা চাকর পুষে রেখেছিস, আর আজকে তো দেখছি সেই চাকরটাকে তোরা খাটানো ছেড়ে দুপুরবেলায় বিছানায় শুয়ে রেখেছিস। এই দুপুরে বিকেলে বিছানায় শুয়ে থাকলে তোদের সংসারের কাজ হবে কি করে? আমাদের সংসারের কাজ কিভাবে হবে তুমি এত চিন্তা কেন করছো পার্বতী? দেখো, আমাদের সংসারের বিষয়ে নাক গলালেই তো ভালো হয় তোমার। নাক না গলাতে চাইলে কি আর গোয়া গলিয়ে থাকা যায়? চোখের সামনে তো দেখতে পাচ্ছি একটা মানুষ কিরকম কষ্ট করে, আর দুটো মানুষ নির্লজ্জের মতো তার উপরে নির্ভর করে বসে বসে অন্ন ধ্বংস করছে। দেখে মনে হয় যেন গাধা পুষে রেখেছে, গাধাকে বেত মেরে মেরে কাজ করাচ্ছে, আর গাধাও বোকার মতো কাজ করছে। দেখো, আমাদের এখন তোমাদের সাথে ঝগড়া করবার মতো মন নেই। আর আর আমার শরীর ভালো নেই, এসব কথা শুনতে ভালো লাগছে না। তুমি এখন যাও পার্বতী, তোমার যদি ভালো কিছু বলার না থাকে তাহলে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, আমার সাথে কথা বলবে কেন? কিন্তু আমি পরিষ্কার করে বলে যাচ্ছি, ওই যে তোমার ওই হাতে নুলো, এমনিতে তো কিছু কাজ করতে পারো না, তোমার স্বামী অসুস্থ, এবারে তোমরা ভিখিরি হবে। আমাদেরকে তুমি অভিশাপ দিচ্ছ কাকিমা? শকুনের অভিশাপে এবারে দেখবি গরু মরবে, তোরা রাস্তায় বসে ভিক্ষে করবি। পথের ভিখিরি যদি না হোস না, তবে আমার নাম বদলে দেবো। কি খাবি শুনি? ওই লোকটা তো রান্না করে খাওয়াই তোদের, তোরা তো কেউ রান্নাও করতে পারিস না, তাহলে কি রান্না করবি? যা হোক, আমরা একটা ব্যবস্থা করে নেব, তুমি না বললেও চলবে। ভালোর জন্য এসে বলে গেলাম, এবার সাবধান হয়ে যাও, না হলে কিন্তু এখন থেকে রাস্তায় গিয়ে বসে অন্তত পেটে খেতে পারবে দুটো বেলা। মা, তুমি এরকম চিন্তা করলে কি করে হবে বলো তো? আমি বুঝতে পারছি বাবার শরীর খারাপ, কিন্তু চিন্তা করে তো কিছু হবে না, বাবা সুস্থ হয়ে যাবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না রে মা। পার্বতী তো ঠিকই বলেছে যে আমরা হয়তো না খেতে পেয়ে মরবো এবার। এই শরীর খারাপের মধ্যে মানুষটাকে আমাদের একটু ভালো মন্দ করে কোথায় রান্না করে খাওয়ানো উচিত, আমরা তো সেটাও পারছি না। তুমি ছাড়ো তো মা, ওই পার্বতী কাকিমা খুব বদমাইশ, শুধু আমাদের নামে চারদিকে বদনাম করে বেড়ায়, আর আমাদের উল্টোপাল্টা কথা শোনায়। তুমি একদম ওর কথায় কান দিবে না, আর কেঁদো না তুমি, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। মুন্নি, আমি একটা কথা ভেবেছি রে। কি কথা মা? আমাদের এই পরিস্থিতি একমাত্র আমরাই বদলাতে পারবো, আর যদি না পারি তাহলে সত্যিই হয়তো একদিন পার্বতীর কথাগুলোই সত্যি হবে। কিন্তু কিভাবে বদলাবো? আমি ভেবেছি আমরা একটা হোটেল খুলবো, আর তার মাধ্যমে রোজগার হবে আমাদের। তোর বাবার উপরে অনেক চাপ পড়ে যাচ্ছে, এতটা চাপ ওই মানুষটার উপর দেওয়া উচিত নয়। আর তাছাড়া এই শরীর খারাপের মধ্যে মাঠে ঘাটে কাজ করতে যাওয়াও ঠিক নয়। কিন্তু মা, তুমি তো রান্না জানো না, আর এই শরীর নিয়ে তুমি রান্না করবে কি করে? অনেক মানুষই তো অনেক কিছু জানে না, কিন্তু পরিস্থিতির সামনে আসলে তাকে শিখে নিতে হয়, তেমনি আমাকেও শিখে নিতে হবে। নিশ্চয়ই চেষ্টা করলে কিছু না কিছু ঠিক পারবো। তুই আমাকে সাহায্য করবি তো? মা, আমি সর্বদা তোমার পাশে আছি। তাহলে কাল থেকে আমরা চেষ্টা করব নতুন হোটেলে নতুন করে জীবনটাকে শুরু করার। চেষ্টা করতে অপরাধ কি বল? যদি খারাপ হয় লোকে গাল দেবে, এখানে তো লোকে ভালো কথা বলছে না। কিছু না করে গালাগালি খাবার থেকে কিছু করে গালাগালি খাওয়া তো অনেক ভালো। টাকাটা কাকিমারা এসে খেয়ে যাও,
আমাদের নতুন হোটেলে। দেখো আমার মা তেমন ভালো রান্না করতে পারে না, তাও আমরা হাল ছাড়িনি। তোমাদের জন্য রান্না করে এনেছি, খেয়ে দেখো। কেউ তো আসছে না রে মুন্নি, তুই তখন থেকে ডাকছিস। দেখো মা, কয়েকজন লোক এগিয়ে আসছে আমার ডাক শুনে। এ কি, এই শরীর নিয়ে তুমি রান্না করছো নাকি? হ্যাঁ রে মুন্নি, একটু খাইয়ে দেখা তো দেখি কেমন রান্না করেছিস তোরা। কেমন হয়েছে দাদারা আমার রান্না? আসলে আমার স্বামীর খুব শরীর খারাপ, তো সেই জন্য বাধ্য হয়ে দোকানটা দিয়েছি। না, একদম মুখে লাগছে না খাবার। এমন খাবার চেষ্টা করেও তো খাওয়া যাবে না। তোমরা যদি বিনামূল্যে দাও তাও আমি খাবো না। পয়সা দিয়ে খাবার তো কোনো প্রশ্নই ওঠে না। এই চলো চলো ভাই চলো, এই পঙ্গু মেয়ে ছেলের কি রান্না করবে যত শব্দের। আমরা কি তাহলে সত্যি হেরে যাবো রে মুন্নি? না মা, শুরু যখন করেছি তখন হাল ছাড়বো না। তুমি তো বলো উপরওয়ালা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করবেন, আমাদের একটু অপেক্ষা করা উচিত। এখানে কি জল ভাত পাওয়া যায়? আমাকে একটু খেতে দেবেন, আমি বড় ক্লান্ত। আরে তুমি এসো, বসো। তুমি কে বোন, কোথা থেকে এসেছো? এই মুন্নি, দিদিকে একটু জল দে। ধন্যবাদ, কিন্তু আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু খাবার খেতে দেবে? এই শরীর আর চলতে চাইছে না গো, এই রোদের মধ্যে অনেকটা রাস্তা চলেছি তো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। কিন্তু আমরাও এমন ভালো কিছু অবস্থায় নেই, আর তোমার যে অবস্থা আমাদেরও তাই অবস্থা হতে চলেছে। হয়তো কয়েকদিন পর তাই হবে। আর আমাদের মতো মানুষরা যদি পরস্পরের পাশে না দাঁড়ায় তাহলে কি দাঁড়াবে? আমি তোমাকে খেতে দিচ্ছি। উফ, কি সুন্দর, বড় ভালো লাগছে খেয়ে। তোমরা কি ভালো গো, এমন ভালো মানুষ আমি কতদিন দেখিনি। পেটের সাথে সাথে মনটাও ভরছে। এই ক্ষুধার সাথে লড়াই করতে করতে না হলে তো হেরেই যাবো ভাবছিলাম। কি রান্না করছো দিদি? এই মানে রাতের জন্য একটু মুগ ডাল আর ভাত। একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ বলো না। আসলে মানে রান্নাটা ঠিকঠাক হচ্ছে না, আমি একটু চেষ্টা করব। তুমি এই বয়সে রান্না করতে পারো? বাহ, খুব ভালো তো। আর দেখেছো আমার পোড়া কপাল, আমি এত বয়সকালেও রান্না করতে পারি না। আসলে আমার শরীর তো পঙ্গু, তাই ছোটবেলা থেকেই শিখে ওঠা হয়নি। এতদিন স্বামী বাইরের কাজ সামলে ঘরের কাজ রান্না বান্না করতো, এখন ওর শরীরটা খারাপ, তাই আমাকেই করতে হয়। বুঝতে পেরেছি। আর হোটেলটা তো তোমরা সেই জন্যই করেছো, আমাকে দাও, আমি করছি। তুমি কোথায় রান্না শিখলে? আমি রান্না অনেকদিন আগে বাড়িতেই শিখেছিলাম। এই দেখো, এইভাবে আগে তেল গরম করে নিয়ে তারপর মশলা ভেজে নিতে হয় হালকা করে। কি রান্না করছো মা? ও দিদি, তুমি রান্না করছো? বাহ, রান্নার সুগন্ধি তো একবারে ঘরটা ভরে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোমার হাতে কি জাদু আছে নাকি বোন? এমন সুন্দর রান্নার গন্ধ তো আমি কখনো পাইনি। বাহ বাবা, এমন রান্না যদি আমাদের হোটেলে হতো তাহলে সবাই হাত চেটে খেত। খেয়ে দেখো তোমার কেমন লাগছে। একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে? আমি তো তোমাকে দিদির মতোই ভেবেছি, তাহলে আর জিজ্ঞাসা করতে অসুবিধে কোথায়? তোমরা আমার মুখে অন্ন তুলে দিয়েছো, আমাকে আশ্রয় দিয়েছো, তখন আর তোমাকে কিছু বলার আগে জিজ্ঞাসা করতে হবে না। আমরা তো কিছুই জানলাম না, তোমার পরিচয়, তুমি কে, কোথা থেকে এসেছো, আর এমন সুন্দর রান্নাই বা কোথায় শিখলে? আসলে আমি ঘর ছেড়ে চলে এসেছি বড় দুঃখে। ওমা দিদি, কি হয়েছিল তোমার? তোমাকে কি কেউ খুব বকেছে? আসলে সংসার আমাকে কেউ ভালোবাসতে পারে না। আমি ঠাকুমার থেকে রান্না শিখেছিলাম। ঠাকুমা মারা যাওয়ার পর বড্ড একা হয়ে গেছি, তাই সংসারে অপমান লাঞ্ছনা সহ্য করতে করতে একদিন যখন চরম হয়ে গেল তখন বাড়ি থেকে চলে এসেছি। সেটাও আজ প্রায় 3 দিন হয়ে গেল। তার মানে তুমি 3 দিন ধরে কিছু খাওনি? সেজন্যই তো বড় দুর্বল লাগছিল নিজেকে, তোমরা আমাকে বাঁচিয়েছো। দেখো মা, আমরা নিজেদের দুঃখকে কত বড় করে দিচ্ছিলাম। আমাদের কাছে তো তবু বাড়ি আছে থাকার, কিন্তু এই দিদিটার নিজের বাড়িও নেই। আমরা কি দিদিটাকে আমাদের বাড়িতে রাখবো? হ্যাঁ রে মা, এখন থেকে গৌরী দিদি তো নিজের দিদির মতোই থাকবে। আর তুমি তো রান্না জানো, আমাদের সাহায্য করবে। আমি ঠিক এটাই বলতে চাইছিলাম যে আমি তোমাদের সঙ্গে একসাথে হোটেলটা চালাবো। এবার মনে হচ্ছে সব কলঙ্ক ঘুচে গিয়ে আমাদের ভাগ্যটা খুলছে। চলো, সবাই একা রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আহা, সেদিন তোমাদের রান্না ফেলে রেখে চলে গিয়েছিলাম, কিন্তু আজকে তো একেবারে তোমাদের হোটেল থেকে আলাদা রকমের সুগন্ধ বেরোচ্ছে। আজকে আর চলে যেতে পারছি না, তাই বাধ্য হয়ে তোমাদের কাছে খেতে এলাম। আজ আশা করি একেবারে খাবারের স্বাদ অন্যরকম লাগবে মুখে। সেই আশাতেই তো এসেছি। দাও দাও, খেয়ে দেখি, দাও। কেমন হয়েছে রান্না? তুমি করেছো নাকি? অসাধারণ রান্না হয়েছে, যেমন সুগন্ধ তেমন স্বাদ, অথচ বেশি তেল মশলাও নেই এর মধ্যে। এমন রান্না যদি রোজ খাওয়া যায় তাতেও হজমের কোনো সমস্যা হবে না। তাহলে কাকারা, তোমরা কিন্তু রোজ এসো এখানে। শুধু আমরা নই, গ্রামের সবাইকে বলে দেবো সুস্বাদু খাবার পেতে গেলে একমাত্র এখানেই আসতে হবে। চলি, হ্যাঁ, আমাদের অনেক কাজ আছে, আর সেই কাজের মধ্যেই পেটে খিদে পেলে এখন থেকে এটা ভালো খাবার জায়গা হলো, এরাই ভালো। হ্যাঁ চলো ভাই, চলো 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 চলো। উন্নতি করার এত সাহস বাইরে থেকে একটা মেয়ে ধরে এনে রান্না বাগিয়ে নাম করানো হচ্ছে?
কেন, নিজের মুরাদে তো হচ্ছে না? আমি বলেছিলাম ভিখারি হবি, সেই জন্য আমাকে দেখানোর জন্য অন্য রাঁধুনি এসে গ্রামের লোককে বোকা বানানো? দেখবো সুযোগ বুঝে একদিন খাবারে ভালো করে মশলা মিশিয়ে দেবো, তারপর বুঝতে পারবে কেমন মজা। ওই যে যারা বলে গেল তোদের রান্নায় মশলা নেই তাই হজমের জন্য ভালো, ওরাই তখন তোদের ধরে মারবে, তখন বুঝবি মজা। বাবা বাবা বাবা, তোমরা তো দেখছি দিন দিন একেবারে আরো অসাধারণ রান্না শুরু করে দিয়েছো। দেখেছো তার জন্য কত নতুন লোক আসছে তোমার দোকানে। আমাদের মনে হচ্ছে তোমাদের দোকানের জন্য আমাদের গ্রামের নাম আরো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। প্রার্থনা করুন আপনারা, তাই যেন হয়। আসলে আমাদের মানুষটা খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আর নিজেদের কাজ করতে গিয়ে যদি গ্রামের সম্মান বাড়ে তাহলে তো ভালো কথা। রান্না তোমাদের ভালো লেগেছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর, আরো একটু দাও দেখি। আজকে লুকিয়ে আমি অত মশলা নুন তেল ঢেলে দিলাম, তারপরও বলছে রান্না ভালো। নিশ্চয়ই এর পেছনে কোনো গন্ডগোল আছে, জাদুবিদ্যা আছে। আমাকে যে করেই হোক ফাঁস করতে হবে আসল সত্যি। মা মা, দেখো পার্বতী কাকিমা আবার এসে কেমন করছে। এ কি পার্বতী, তুমি আবার এসেছো কেন? সেদিন আমাদের বাড়িতে কি ওরকম উল্টো পাল্টা করলে তারপরেও হয়নি? তোমরা সবাই ওই মেয়েটাকে চেনো না, হয়তো বাইরে থেকে এরা পয়সা কামানোর জন্য কোনো জাদুকরীকে ধরে এনেছে। তোমরা এর খাবারকে প্রশংসা করছো, দেখবে দুদিন পরে জাদুর নিয়ন্ত্রণে চলে আসবে। আহা, খাবার সময় এরকম বক বক করে বিরক্ত করতে এলে কেন? কি বলতে চাইছো কে তুমি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছেই তো, তোমরা যে রান্নাকে তেল মশলা ছাড়া বলছো না, আজকে আমি ওই রান্নায় তেল মশলা সব নুন মিশিয়ে এসেছি লুকিয়ে। তারপর ওই রান্না কি করে ভালো হতে পারে? নিশ্চয়ই ওর হাতে জাদু আছে, আর সেই জাদুর বলেই এমনটা করে দেখাচ্ছে। কি বললে তুমি? এই মেয়ে ছেলেটার এরকমই স্বভাব, লোকের পেছনে লেগে ক্ষতি করা। আগেও অনেক করেছে, কিন্তু আমরা আর মেনে নেব না। মার বেটাকে, মার মার। ওমা, আমার খুব ভয় লাগছে মা, তুমি কিছু একটা করো। থামো তোমরা, থামো। একজন মেয়েকে এতজন মিলে মারা কি ঠিক কাজ? তোমার রান্না খারাপ করবার চেষ্টা করেছে তার বেলায়। আমি হিংসায় ভুল করে ফেলেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আর কখনো আমি এমন করব না, আমি কথা দিচ্ছি এইবারটা ক্ষমা করে দাও। হ্যাঁ, আমিও বলছি এই বারটার মতো ওকে মাফ করে দেওয়া হোক। হ্যাঁ, আমি জানি যে ও আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু করতে তো পারিনি। উল্টে ও নিজেই অপদস্থ হয়েছে সবার সামনে। এখন থেকে ওর শাস্তি হিসেবে কেউ ওকে বিশ্বাস করবে না, যতদিন না নিজেকেও বদলে ফেলতে পারছে। ধন্যবাদ কুসুম আমাকে ক্ষমা করার জন্য। তবে তোমার শাস্তি হিসেবে তুমি এখন থেকে আমার হোটেলে কাজ করবে। আর যদি বড় হতেই হয় আমরা সবাই একসাথে হব। আমি জানি তোমার মনে হিংসে হয়েছিল, এই জন্যেই যে আমরা হয়তো উপরে উঠে যাব, কিন্তু তুমি উঠতে পারবে না সেই ভয়ে। এখন থেকে সেই ভয়ের কোনো দরকার নেই। আমি কি করে বোঝাবো যে আমি কতটা কৃতজ্ঞতা বোধ করছি তোমাদের প্রতি? বিশেষ করে আমি তোমাকে এত অপমান করেছি তোমার শারীরিক গঠন নিয়ে, কিন্তু তারপর তুমি আমাকে এত সহজে ক্ষমা করে দিতে পারলে। আর তুমি ক্ষমা করার পরে আমি বেশি করে অনুভব করছি যে আমি কত বড় ভুল করেছিলাম। ঠিক আছে, তুমি যখন আমাকে সুযোগ দিয়েছো, আমি সেই সুযোগ নেব এবং আমরা সবাই মিলে প্রমাণ করে দেব, আর সবাই মিলে হোটেল বড় করব। ঠিক আছে, যদি কথার এদিক ওদিক হয় তাহলে কিন্তু মারতে মারতে গ্রাম থেকে তাড়িয়ে দেব, কথাটা মনে রেখো। হ্যাঁ, এই চলে সবাই। অবশেষে কদিন ধরে গ্রামে যে হোটেলের এত সুনাম শুনেছিলাম, আর থাকতে না পেরে আজকে আসতে বাধ্য হলাম। এই হোটেল এখন আমাদের গ্রামের গর্ব হয়ে উঠেছে। আমি নিজে এসেছি তোমাদের কাছে ধন্যবাদ দিতে। আমি কদিন আগে শহরে গেছিলাম, সেখানে পর্যন্ত তোমাদের হোটেলের সুনাম শুনে এসেছি আমি। তোমরা 3 মহিলা মিলে যা কাজ করছো তা সত্যি অবিশ্বাস্য। হ্যাঁ বাবু, এখানে যতজন লোক দাঁড়িয়ে আছি তাদের মতো আমিও রোজ এই হোটেল থেকে খাই। রান্না বান্না যেমন সুন্দর তেমন সুস্বাদু আর উপাদেয়। হ্যাঁ বাবু, আপনিও খেয়ে দেখতে পারেন। আসুন বাবু, আসুন, খেয়ে দেখুন। কেমন হয়েছে বাবু? রান্না খুব সুন্দর হয়েছে। আমি হলফ করে বলতে পারি এমন রান্না শহরের কোনো বড় বড় হোটেলেও পাওয়া যায় না। কিন্তু একটাই কথা বলবো তোমাদের সবাইকে, হিংসে মারামারি ছেড়ে সৎভাবে পরস্পরের সাথে মিলেমিশে কাজ করতে হবে, তবে উন্নতি। যা হয়েছে তা আমার কানে এসেছে, কিন্তু এই ঘটনা যেন এরপর আর কখনো না ঘটে। জেঠু, আপনি ঠিক কথা বলেছেন, তবে পার্বতী কাকিমা এখন বদলে গেছে। বাবু, আমি সবার কাছে এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছেই ক্ষমা চাওয়া হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবু, আপনার গ্রামের থেকে আমি বড় হিংসা করে ক্ষতি করে ফেলেছি। ক্ষতি তুমি যতটা না গ্রামের করেছো বা অন্য মানুষের করেছো, তার থেকে বেশি তুমি ক্ষতি করেছিলে নিজের। এখানে যদি কুসুম আর গৌরী না হয়ে অন্য কেউ হতো, তাহলে হয়তো নিজেকেই তোমাকে এতদিনে ভিক্ষে করে খেতে হতো। তাই ভবিষ্যৎ থেকে সামলে থাকবে। আমি চলি, তোমরা আনন্দ করে খাওয়া দাওয়া করো। এই হোটেলের বিষয়ে আমি সরকারকে জানাবো, যাতে একে আরো বড় করা যায়। জয় হরিদাস মোড়ল বাবুর জয়। ধন্যবাদ বাবু, ধন্যবাদ।
উফ, এতদিন পর শরীরটা একটু সেরে উঠতে বড় ভালো লাগছে গো। এই গৌরীর হাতের রান্না খেয়ে কিন্তু তোমার শরীর ভালো হয়ে গেছে। সত্যি গৌরী, তুমি না থাকলে হয়তো আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে পড়তাম, হারিয়ে যেতাম সবাই। বড় অসহায় হয়ে পড়েছিলাম গো, বড় অসহায় হয়ে পড়েছিলাম। এমন কথা বলবেন না। আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো আমি ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে পেতে রাস্তাতেই মরতাম। তাই এখন কেউ কাউকে ধন্যবাদ দেবে না। একই পরিবারের মধ্যে থাকলে কি পরস্পরকে ধন্যবাদ দেয় সব সময়? তোমরা কি বোকা গো? মুন্নি একদম ঠিক কথা বলেছে। অবশেষে আমাদের জীবনে সুখ ফিরে এলো এবং সেটা সবাই মিলেমিশে, আর কেউ আমাদের ওপর হিংসে করবে না। হ্যাঁ, আর আজ সেই জন্য রাতের খাবারটা বড় ভালো লাগছে খেতে। আমাকেও যে তোমরা তোমাদের পরিবারের অংশ করে নিয়েছো, এটা কখনো ভাবতে পারিনি আমি। বড় ভালো লাগছে আজ নিজেকে, তার সঙ্গে নিজেকে বড় ভাগ্যবানও মনে হচ্ছে। চলো চলো, খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। হ্যাঁ চল মুন্নি, আর এত সুস্বাদু খাবার মুখের সামনে ফেলে রেখে গল্প করতেও ভালো লাগে না। দেখেছো তো, শারীরিক অপূর্ণতা থাকলেও শুধুমাত্র মনের জোর দিয়ে যে কোনো লড়াই জিতে নেওয়া যায় যদি সততা থাকে। আর অন্যায়ের সাথে আপোষ না করে নতুন পথ খুঁজে নেওয়া ভালো। আর তোমরা বলতে পারবে আমি কেন বাড়ি ছেড়ে এসেছিলাম? উত্তরটা কিন্তু কমেন্ট করে জানিও। আর কারোর শারীরিক অপূর্ণতা নিয়ে তাকে যদি অপমান করা হয় তাহলে আমার মতোই লাঞ্ছিত হতে হবে সবাইকে, এটা মনে রেখো। আর আমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের গল্পে।